হয়ে গেল গ্রুপ 1 এর নকআউট পর্ব। অন্তত কি এটা আমরা বলতেই পারি আজকের ম্যাচের জন্য, কারণ অস্ট্রেলিয়া কিংবা আয়ারল্যান্ড যেই আজকে জিতবে সে কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে চলে যাবে। অপরদিকে যে হেরে যাবে তাকে কিন্তু বলাই যাবে যে বিশ্বকাপের রেসে তার টিকে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সো ডু অর ডাই দুটি দলের জন্যই আজকের এই ম্যাচটি, এবং সেই ম্যাচের আগে প্রি ম্যাচ শো মিনিস্টার প্রেজেন্স 30 মিনিট বাকি পাওয়ার্ড বাই সুপার টুপার বিস্কিটস। আমি শ্রাবণ তৌহিদা আছি এবং আমার সাথে আছেন ফর্মার ক্রিকেটার অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম সানোয়ার হোসেন। হ্যালো। এবং সেই সাথে অপর স্টুডিওতে রয়েছেন স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড অ্যানালিস্ট সৈয়দ সামি। হ্যালো। হ্যালো, শুভ দুপুর। শুভ দুপুর। কথা তো হবেই, শুরুতে জানতে চাই যে আইরিশরা যখন কোনো জয় ছিনিয়ে নেয় আমরা একটু রূপক অর্থে বলি তাদেরকে যে রূপকথার মতো, এই কথাটা বা এটা তাদের সাহিত্যের সাথে অনেকটা আসলে আমরা মিশিয়ে বলি, সেটা বলার কি এখন কোনো স্কোপ আছে? তাদের পারফরমেন্স কি বলে? না, ওভারঅল যদি পারফরমেন্স দেখেন এই টুর্নামেন্ট কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। আপনি যদি বলেন টি20 ফরম্যাটে ওয়ান অফ দ্য বেস্ট সাইড ওয়েস্ট ইন্ডিজ সাইড, ওদেরই বিট করে কিন্তু ওরা সুপার 12 এসছে। এবং টুর্নামেন্টে যেই ম্যাচটা বেশি ইম্পর্টেন্ট ছিল আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড, যেই ম্যাচটা আয়ারল্যান্ড জিতেছে ওই ম্যাচটা কিন্তু নট অনলি যে বৃষ্টির কারণে হয়তো রেজাল্টটা বৃষ্টির মাধ্যমে হয়েছে, কিন্তু বৃষ্টির মাধ্যমে ওভারঅল আপনি ম্যাচ পারফরমেন্স দেখেন ও ব্যাটিংয়ে দেখেন ওরা আরও ব্যাকফুটে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আরো ব্যাকফুটে ছিল। ইংল্যান্ডের কথা বলছিলাম, যে ম্যাচটা ব্যাকফুটে ছিল। ও মনে হয় ওরা ওভারঅল টোটাল ক্রিকেট খেলে ভালো পারফরমেন্স করে। নট অনলি ওয়ার্ল্ড কাপের আগেও বেশ কিছু টি20 ম্যাচে ওরা খুব বেশি পায় নাই, কিন্তু ওরা খুব বড় টিমের সাথে সবাইকে নেক টু নেক ফাইট করে কম্পিটিশন ক্রিকেট খেলে কিন্তু এই জায়গায় এসছে। ডেফিনেটলি এখন ছোট দল আপনি বিশেষ করে টি20 ফরম্যাটে দেখেন সব দলই কিন্তু যারা স্টেট মেম্বার সব দলই কিন্তু ভালো ক্রিকেট খেলে কিন্তু এই জায়গায় এসছে। আমার মনে হয় এখন ছোট দল বড় দল টি20তে এই ডিফারেন্সটা খুব বেশি কমে গেছে মনে হয়। অ্যাজ স্টেট মেম্বার নতুন টেস্ট প্লেইং কান্ট্রিগুলি ওরা কিন্তু ভালো ক্রিকেট খেলছে। এক্স্যাক্টলি, তবে তাদের ইমপ্রুভমেন্টের যে কার্ভটা সেটা কিন্তু তারা একের পর এক দেখিয়ে যাচ্ছে, এবং আজকের ম্যাচে কি হবে সেটা তো আমরা সময়ই বলে দেবে। আরেকটা জিনিস বলতে চাই যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি তাদের ক্রিকেটের নতুন একটা যুগের শুরু হচ্ছে কিনা এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে চলে যেতে চাই গলিউল্লাহ খানের কাছে এবং শুনতে চাই আজকের কুইজ। টকবক টকবক ঘোড়া চড়ে রাজার কুমার এলো, রাজকুমারী তোমার মাথায় এত খুঁজে আমি গলিউল্লাহ খান চলে এসেছি। আমার সাথে আছে পিছলা চিজ। আজকে ঘোড়ার গাড়ি দিয়ে আমরা কুইজ করব, আমরা কুইজ দেব। আমরা যাচ্ছি ঘোড়ার গাড়ি দিয়ে টকবক 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 করে পুরান ঢাকায় ঘোড়ার গাড়িতে বসে আছি আমি গলিউল্লাহ খান, আমার সাথে পিছলা চিজ রয়েছে। মিস্টার গলিউল্লাহ খান, আমাদের কুইজ পার্টিসিপেন্ট আছে। আজকে খেলা হবে, খেলা হবে টকবক টকবক ঘোড়া চড়ে তার কুমার এলো, খেলা হবে। এবারে বিশ্বকাপে বাছাই পর্বে প্রথম ম্যাচেই পরাজিত হয় বিশ্বকাপ জয়ী বড় দল শ্রীলঙ্কা। তাদের পরাজিত করে কে? অপশন এ সংযুক্ত আরব আমিরাত, অপশন বি নামিবিয়া, অপশন সি নেদারল্যান্ডস। নামিবিয়া। নামিবিয়া। সেই জন্য আপনি পাচ্ছেন এই যে আকর্ষণীয় পুরস্কার, এবং সেই পুরস্কারটি একদম উইকেট কিপার মুশফিকুর রহিমের মধ্যে ধরে ফেললাম। দুজন সাবেক ভারতীয় ক্রিকেটারের নাম বলছি, এদের মধ্যে একজন আইপিএল এ অনেক টি20 ম্যাচ খেললো, আরেকজন একটিও টি20 ম্যাচ খেলেননি। সচিন টেন্ডুলকার। আপনার উত্তর ভুল হয়েছে। আপনি ডাক মেরেছেন। সৌরভ গাঙ্গুলি। ইয়েস, অসাধারণ ছয় মেরেছেন। উত্তর দিয়েছেন। আপনার জন্য একটি এবারে ছয় চলে আসো। বাংলা লিগ হাউজ ইজ কুইজ। ওকে। ওরে বাপ রে, হাউজ এ কুইজ। হ্যালো এভরিওয়ান। এবার টি20 বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়কের নাম কি? টি20 বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়কের নাম কি? রহমতুল্লাহ। আপনি ভুল উত্তর দিয়েছেন। বাংলাদেশের মোহাম্মদ নবী। মোহাম্মদ নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন। আপনি সঠিক উত্তর দিয়েছেন, সেজন্য আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় পুরস্কার, এবং মুশফিকুর রহিমের মতো ধরে ফেললাম। বাংলা লিগ হাউজ এট কুইজ। কেশব মহারাজ কোন দলের খেলোয়াড়? ইন্ডিয়া। কেশব মহারাজ কোন দলের খেলোয়াড়? দক্ষিণ আফ্রিকা। আপনি সঠিক উত্তর দিয়েছেন। এইবার আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেন করতে। এই যে টি20 বিশ্বকাপ চলছে, টি20 বিশ্বকাপ চলছে না জি, এইখানে এখন আপনাকে আমি প্রশ্ন করব, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের নাম কি? বলেন।
মুনতাসির ইমন উনি একদম ঠিক নিকোলাস পুরান, আপনি পাচ্ছেন একটি দারুণ পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার, এবং সেই পুরস্কারটি আমি ধরে মারবো, আপনি ধরবেন। ওরে বাপ রে বাপ, বাংলালিং হাউস এট কুইজ। ওকে, এতক্ষণ আমরা হাটে ঘাটে মাঠে ক্রিকেট দর্শকদের সাথে খেললাম, এবার আমরা চলে যাচ্ছি বাংলালিং কাস্টমারদের সাথে কুইজ খেলা নিয়ে। আজকের কুইজ, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জয় কত রানের ব্যবধানে? উত্তর দিতে হবে 30 মিনিট বাকির ফেসবুক পেজে। আজ রাত 10টার মধ্যে আপনার নাম ও বাংলালিং নম্বর সহ উত্তরটি পাঠান, এবং সঠিক উত্তরদাতারা পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। আমরা এখন টকবক করে ঘোড়ার গাড়ি দিয়ে চলে যাব ডাইরেক্ট স্টুডিওতে, আপনারা চলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে পরের ম্যাচে। প্রচুর কুইজের প্রশ্নের উত্তর চাই। বাই, টাটা। টকবক ঘোড়া চড়ে রাজকুমার এলো, রাজকুমারী তোমার মাথায় এত চুল কে দিল। ধন্যবাদ গলিউল্লাহ খানকে তার কুইজের জন্য। চলে যেতে চাই পূর্বের আলোচনায়। সানার হোসেন, একটু শুনতে চাচ্ছিলাম যে অস্ট্রেলিয়ার কি একটি নতুন যুগে শুরু হতে যাচ্ছে কিনা ক্রিকেটে আফটার দিস ওয়ার্ল্ড কাপ? ডেফিনেটলি, দেখেন একটা সব টিমেরই যখন একটা এস্টাবলিশ অনেকগুলি মানে রিকগনাইজ প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার থাকে, যেরকম শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, যখন মাহেলা সাঙ্গাকারারা গিয়েছে, একটা স্পেস যাওয়ার পরে হয়তো চিন্তা করেন ফিঞ্চ, ওয়ার্নার, ডেফিনেটলি ওদের নতুন অস্ট্রেলিয়ার স্ট্রাকচারটা এত স্ট্রং, ওরা ডোমেস্টিকে আপনি যদি দিয়ে ওদের বিগ ব্যাশ দেখেন বা ওদের ডোমেস্টিক ক্রিকেট দেখেন, এত স্ট্রং, খুব কাছাকাছি মানে অনেক প্লেয়ার থাকে যারা হয়তো নতুনভাবে এসেই ইন্টারন্যাশনাল পারফর্ম করার অ্যাবিলিটি রাখে, হয়তো একটা সময়ের ব্যাপার। আমি এই সেম কোয়েশ্চেনটাই হচ্ছে সামির কাছেও করতে চাই, প্লাস জানতে চাই যে পয়েন্ট টেবিলে কিন্তু আয়ারল্যান্ড একটু উপরে আছে অস্ট্রেলিয়ার থেকে, কিন্তু পেন অ্যান্ড পেপারে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে ফেভারিট এই ম্যাচে। তারপর আপনার কম্প্যারিজন কি বলে, স্ট্যাট কি বলে? দেখেন, প্রথমত অস্ট্রেলিয়ার নামটাই একটা বিশেষণ, দ্য মাইটি অস্ট্রেলিয়া, সেই জায়গায় আলাদা করে কোনো বিশেষণ যোগ করার কোনো কারণ নেই। তবে ভারতীয় একটা ওয়েবসাইট ক্রিক ট্র্যাকার তারা গতকাল একটা জরিপ করেছিল, সেই জরিপে ইন্ডিয়ান যারা রয়েছেন তারা আয়ারল্যান্ডকে এগিয়ে রাখছেন সামহাও তাদের গত 2 সপ্তাহের পারফরমেন্সে। মূলত এখানে যে ব্যাপারটা তা হচ্ছে, ধরেন ব্যাটিং পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, তাহলে একজন ব্যাটসম্যান নন স্ট্রাইক এন্ডে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, তিনি হয়তো বা সেট ব্যাটসম্যান। আমি একটু ইন্টারাপ্ট করি, এই জরিপে আসলে অংশগ্রহণকারী কারা? অ্যাকচুয়ালি ভারতীয় নাগরিক যারা, তারা হচ্ছে সেই জরিপে অংশগ্রহণ করে, তারা আয়ারল্যান্ডকে এগিয়ে রাখছেন। এটার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে, একজন ব্যাটসম্যান যখন নন স্ট্রাইক এন্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে শুধুমাত্র দেখছেন যে স্ট্রাইকিং এন্ডে ব্যাটসম্যান ব্যাটিং করছে, তার জন্য কিন্তু অনেক হেকটিক হয়ে যায়। অস্ট্রেলিয়ার সিনারিওটা এখন এরকমই। তারা ট্র্যাক রেকর্ড যতই ভালো থাকুক না কেন, এই টুর্নামেন্টে বিট ইনকনসিস্টেন্ট। প্রথম ম্যাচটা তারা হেরে শুরু করেছে, দেন একটা ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে, দেন একটা গ্যাপ, তারা অনেকদিন ম্যাচ খেলছে না, বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এই যে কনসিস্টেন্সির জায়গাটা, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তৈরি করে আসলে, এবং সেই জায়গাটায় আয়ারল্যান্ড যেহেতু তারা খেলছে, তারা প্রিলিমিনারি রাউন্ড থেকে খেলছে, তারা ম্যাচের উপর আছে, অস্ট্রেলিয়া সেই জায়গাটা ম্যাচের দিক থেকে ইনকনসিস্টেন্ট। তারপরও অস্ট্রেলিয়ার কয়েকটা জায়গায় ম্যাটার অফ কনসার্ন রয়েছে। আমি যদি একটু কম্প্যারিজন করে বলি, পাওয়ার প্লের জায়গাটাতে আয়ারল্যান্ড এখন পর্যন্ত এই টুর্নামেন্টে পাওয়ার প্লেতে অ্যাভারেজে তারা রান সংগ্রহ করেছে 44, উইকেট হারিয়েছে 1টি। বাট অন্যদিকে অস্ট্রেলিয়া পাওয়ার প্লেতে অ্যাভারেজে রান সংগ্রহ করেছে 31, উইকেট হারিয়েছে গড়ে 2টি করে। এটার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে, নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা তারা কলাপস করেছে একটা বড় রান টার্গেট করতে গিয়ে, দেন শ্রীলঙ্কার সঙ্গে তাদের লোয়ার অর্ডার পারফর্ম করেছে, কিন্তু পরবর্তী যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটা হয়নি। সবকিছু মিলিয়ে যেটা বলছিলাম যে ব্যাটিং বোলিং সব জায়গা থেকে একটা ইনকনসিস্টেন্সির জায়গা রয়েছে। মিচেল স্টার্ক ফর্মে নেই, যেটা ছিল 2021 টি-20 বিশ্বকাপের আগ পর্যন্ত তিনি প্রতি 19 রানে পাওয়ার প্লেতে একটা করে উইকেট শিকার করতেন, যেটা এখন হয়ে গেছে প্রতি 53 রানে তিনি একটা করে উইকেট শিকার করছেন পাওয়ার প্লেতে। তার মানে অনেকদিন ধরেই তিনি পাওয়ার প্লেতে উইকেট পান না। সো সেই জায়গাটা থেকে চিন্তা করলে মিচেল স্টার্কের একটা ফর্মের ব্যাপার হচ্ছে। আবার জশ হেজেলউড এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে সবচাইতে ভালো বোলার, তারপরও আপনি যদি 1 থেকে 20-এর তালিকা দেখেন এই টুর্নামেন্টে উইকেট টেকার্সের দিকে, সেই জায়গায়ও জশ হেজেলউড নেই। সবকিছু মিলিয়ে একটা ইনকনসিস্টেন্সি অস্ট্রেলিয়ার মধ্যে রয়েছে। বাট অস্ট্রেলিয়ার নামের জায়গাটা অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে, এবং গ্যাবার যে কন্ডিশনের জায়গাটা, সেটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য অনেক বেশি মাত্রায় ফেভারেবল। আপনি টেস্ট ধরেন, ওয়ানডে ধরেন, টি-20 ধরেন, সব জায়গা থেকে অস্ট্রেলিয়া গ্যাবাতে একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পায়, কারণ এখানে কিন্তু খুব ইভেনলি স্পোর্টিং উইকেট। আপনি যদি কনসিস্টেন্সির কথা চিন্তা করেন, সেক্ষেত্রে প্রায় গুড লেন্থ থেকে 73% পর্যন্ত বল বাউন্স ক্যারি করে এখানকার পিচে। ইভেন
পেস কনসিস্টেন্সি প্রায় 70% এর মতো সবকিছু মিলিয়ে। তবে টস উইন করলে কি আগে ব্যাট নেওয়া উচিত নাকি বোলিং নেওয়া উচিত? নো ডাউট অ্যাবাউট দ্যাট, টস উইন এখানে ব্যাটিং ফার্স্ট, কারণ এখন পর্যন্ত 80% ম্যাচ টসে জয়লাভ করে আগে ব্যাটিং করেই সেখানে ব্যাটিং করা দলে জয়লাভ করেছে। ইভেন আপনি গত ম্যাচটা যদি দেখেন বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে, সেটাও কিন্তু আগে ব্যাটিং করে জেতা। গত ম্যাচের আগ পর্যন্ত এখানকার ফার্স্ট ইনিংসের এভারেজ পার স্কোর ছিল 170। আমরা টস দেখে এসে ওয়েল এই জায়গাটা আমি একটু সামির কাছে শুনতে চাই। সামি, আপনি বলছিলেন যে ব্যাটিংটা নেওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু দু দলের ক্যাপ্টেনই বলল যে তারা যদি অপর টিমও যদি টস উইন করতো তারা কিন্তু ফিল্ডিংই নিত, এটা কেন? ট্র্যাক রেকর্ডটা কিন্তু তাই বলে, ব্যাটিং এর পক্ষেই কথা বলছে। কারণটা আমরা গত ম্যাচেও দেখলাম যে বাংলাদেশ আগে ব্যাটিং করে জয়লাভ করেছে। ইভেন এখন পর্যন্ত রেকর্ড যেটা বলে যে 7 ম্যাচের মধ্যে 5 ম্যাচ আগে ব্যাটিং করে জয়লাভ করেছে। বাট অ্যারন ফিঞ্চ যে বিষয়টা বললেন যে ইনিশিয়াল অ্যাডভান্টেজটা ক্যারি করার জন্য, যেহেতু রাতের দিকের খেলা হচ্ছে, সেই জায়গাটাতে একটা ইনিশিয়াল অ্যাডভান্টেজ তারা নিতে চান এবং সেই ক্ষেত্রে চেজিংটাকে বেটার মনে করছেন। আর দুটা দলই কিন্তু আলটিমেটলি তাদের জন্য মাস্ট উইন গেম, অর্থাৎ সেই জায়গাটাতে তারা ইনিশিয়ালি একটু দেখতে চাচ্ছেন যে উইকেটটা কেমন আচরণ করে, যেহেতু একটা ইউজড উইকেট, এর আগের দিন খেলা হয়েছে, ইউজড উইকেটের জায়গাটা তারা ইনিশিয়াল একটা অ্যাডভান্টেজ নিতে চান। দ্বিতীয়ত প্রতিপক্ষ আসলে কত রান করে একটা সেট টার্গেট বেস করে তারা ক্রিকেটটা খেলতে চান। আমার কাছে মনে হয়েছে এটাই আলটিমেটলি। বাট ট্র্যাক রেকর্ড যেমনটা বলছে, একটু সারপ্রাইজিং যে ট্র্যাক রেকর্ডে আগে ব্যাটিং করেই জয়ের পার্সেন্টেজটা বেশি। ওকে, তবে আজকে মনে হচ্ছে না সেম উইকেটে খেলা হচ্ছে, যেহেতু পরপর সেম উইকেটে আসলে দুদিন খেলা হওয়ার চান্স খুবই কম। সানার হোসেন, আপনিও কি একটু সারপ্রাইজ হয়েছেন কিনা যে আজকে? সারপ্রাইজ না, বিকজ অফ যে উইকেটটা কিন্তু যারা টিম ম্যানেজমেন্ট বলেন, কোচ, ওরা তো খুব সামনে থেকে দেখে। হিস্ট্রি হয়তো ডিফারেন্ট হতে পারে, হয়তো ট্র্যাক রেকর্ড 5টা ম্যাচ আগে ব্যাটিং করে জিতেছে, 2টা ম্যাচ রিভার্স হয়ে গেছে। সামি যে স্যারটা বলছিল এটা হয়তো মানে আজকের যে ক্যাপ্টেন চিন্তা ভাবনা থেকে মিলে নাই। তবে হ্যাঁ, কারণ আপনি যদি পুরো ওয়ার্ল্ড কাপটা দেখেন, এখানে কিন্তু বোলাররাই মেইন রোল প্লে করছে। বোলাররাই কিন্তু খুব বড় রান হচ্ছে না। একমাত্র নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে 200+ রান হয়েছে, আরেকটা ম্যাচে একটু বড় রান হয়েছে। বাকি সবগুলি ম্যাচে কিন্তু 150, 130 করে ম্যাচ জিতছে, বিকজ বোলাররা ম্যাচটা কন্ট্রোল করছে। এই কারণে হয়তো ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া চাচ্ছে বা আয়ারল্যান্ড চাচ্ছে, দুইটা টিমে চাচ্ছে যে ইনিশিয়াল যে অ্যাডভান্টেজ ফাস্ট বোলাররা বা স্পিনাররা যে অ্যাডভান্টেজটা পাচ্ছে ওইটা কাজে লেগে কম রানে রেস্ট্রিক্ট করে, তখন হয়তো ওরা রাইট। আর খেলা হচ্ছে গ্যাবায় তো বলাই যায় যে পেসারদের জন্য একটা স্বর্গের মতো একটা জায়গা। ওয়েল, এই বিষয়ে কথা বলবো একটা ব্রেক থেকে ফিরে এসে। ভিউয়ার্স, নিচ্ছে একটা বিরতি। মিনিস্টার প্রেজেন্টস 30 মিনিট বাকি, পাওয়ার্ড বাই সুপার ডুপার বিস্কিটস। আমাদের সাথেই থাকবেন।
Once again, welcome back in Minister Presents 30 মিনিট বাকি powered by Super Duper Biscuits আমি শ্রাবণ তৌহিদা আছি এবং যাদের সাথে ছিলাম সেখানেই রয়েছি সানার হোসেন রয়েছেন অপর স্টুডিওতে রয়েছেন সৈয়দ সামি আমি একটু যদি অস্ট্রেলিয়া থেকে ঘুরে আসি তাহলে কেমন হয় অবশ্যই খেলা হচ্ছে অস্ট্রেলিয়ায় রাইট এবং সেখানে বাংলাদেশ এত পারফরমেন্স কালকে ভালো দেখালো যে এরপরে অনেকের জন্যই সেটা খুব সুন্দর একটা অকেশন ছিল আমি একটু শুনতে চাই আমাদের স্পোর্টস রিপোর্টার তাইব অনন্ত রয়েছেন সেখানে তার কাছ থেকে শুনবো যে বাংলাদেশ এত চমৎকার খেললো গাবায় আমরা জানি যে সেখানে পেসারদের জন্যই স্বর্গ এবং সেই জায়গায় বাংলাদেশ এত দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এই উইনটা ছিনিয়ে নেয় এরপরে বাংলাদেশকে নিয়ে সবাই সেমিফাইনাল ফাইনালের ইকুয়েশন করছে আপনার কি অবস্থা আপনি কি ভাবছেন বাংলাদেশ দলকে নিয়ে সেমিফাইনাল কি আমরা খেলতে পারবো চমৎকার খেলেছে কি আদৌ জিম্বাবুয়ের সাথে অনেক টাইট একটা ম্যাচ ছিল তাই না জিম্বাবুয়েকে তো আসলে আমাদের বলে করেই হারানো উচিত আমাদের যে সামর্থ্য রয়েছে তারপরও আমরা জিতেছি দল মানসিকভাবে অনেকে নিয়ে পিছিয়ে ছিল তো সেই অর্থে আবার আপনার কথাতে অ্যাগ্রি করছি যে হ্যাঁ চমৎকার ভাবে আমরা জিতেছি স্পেশালি এরকম টেন্স ম্যাচ বাংলাদেশ তো কালে ভদ্রেই জেতে কিংবা কখনোই হয়তো জেতেনি সেই নিরাজ ট্রফিতে শ্রীলঙ্কার সাথে জিতেছিল এনিওয়েজ সমীকরণটা খুবই কঠিন সমীকরণটা কঠিন এই কারণেই যে নেদারল্যান্ডস বাদ দিয়ে প্রত্যেকটা দলের সম্ভাবনা রয়েছে এবারের গ্রুপ 2 থেকে বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করার ইনক্লুডিং জিম্বাবুয়ে কারণ তারা সাউথ আফ্রিকার কাছ থেকে একটি এবং পাকিস্তানের কাছ থেকে 2টো পয়েন্ট তারা ছিনিয়ে নিয়েছে আমার মনে হয় একেবারে ডু অর ডাই সিচুয়েশনে পাকিস্তান রয়েছে কারণ তাদেরকে শুধু 2টো ম্যাচ জিতলেই হবে না যেটা একটা সাউথ আফ্রিকার এগেনস্টে একটা বাংলাদেশের এগেনস্টে একই সাথে বাকিদের হারতে হবে প্রত্যেকটা ম্যাচে ইকুয়েশন মিলিয়েই পাকিস্তান শুধুমাত্র সেমিফাইনালে যেতে পারে কামিং ব্যাক টু বাংলাদেশের জন্য ইকুয়েশনটা আসলে কেমন হতে পারে বাংলাদেশের পয়েন্ট 4 ম্যাচ থেকে তারা যদি ভারতকে হারিয়ে দেয় কনফিডেন্স তাদের বেড়ে যাবে তারা 6 পয়েন্টে চলে যাবে ভারত তখন একটা প্রেসারে পড়ে যাবে শেষ ম্যাচে কিন্তু শেষ ম্যাচে ভারতের অপোনেন্ট জিম্বাবুয়ে সেক্ষেত্রে ভারত 6 পয়েন্টে চলেই যাবে সেটা আমি ধরে নিচ্ছি তো বাংলাদেশ ভারতকে হারালেই যে সেমিফাইনালের পথ ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু তা না আমি ধরে নিলাম বাংলাদেশ ভারতকে হারাচ্ছে এবং পাকিস্তান সাউথ আফ্রিকার কাছে হেরেই গেছে সেক্ষেত্রে সাউথ আফ্রিকা চলে যাবে পাকিস্তানের শেষ ম্যাচের আর কোনো সমীকরণ তো থাকছে না সেক্ষেত্রে পাকিস্তান নির্ভর হয়ে বাংলাদেশের এগেইনস্টে খেলবে দিন শেষে কঠিন অপোনেন্ট এবং বাংলাদেশের পাকিস্তানকেও হারাতে হবে বিকজ অফ দ্য রান রেট বাংলাদেশের রান রেটটা এখন -1.7 ভারতের রান রেটটা 0.8 পাকিস্তান রান রেটও কিন্তু 0.7 সো বাংলাদেশ রান রেটে অনেক অনেক দূরে পিছিয়ে রয়েছে এবং ভারতের যে কোয়ালিটি সেই কোয়ালিটির এগেনস্টে আপনি অনেক বড় মার্জিনে জিতবেন সেটা তো আমরা আশা করি না বাংলাদেশ যদি কোনো ম্যাচ জেতেও সেই ম্যাচটা ভারতের বিপক্ষে একটা ক্লোজ কন্টেস্ট হবে ভারত জান দিয়ে দেবে এবং শেষ ম্যাচ বাংলাদেশ হয়তো সামহাও ম্যাচটা বের করে নিবে ধরে নিচ্ছি আমরা অ্যাজিউম করছি সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে একটা ভালো রান রেটে তাদের ওই ম্যাচটাও জিততে হবে সো ভারতের বিপক্ষে শুধু জিতলেই হচ্ছে না পাকিস্তানের বিপক্ষেও জিততে হবে এবং ভারতের লাস্ট অপোনেন্ট জিম্বাবুয়ে সেখানে ভারত একটা বড় জয় ছিনিয়ে নেবে বলেই ধরে নেওয়া যায় সো বাংলাদেশের রান রেটটা বেটার করার জায়গাটা ছিল নেদারল্যান্ডসের এগেনস্টে জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশ তো সেই জায়গায় খুব বেশি আসলে বড় ব্যবধানে জিততে পারেনি 2টো ম্যাচেই তো বাংলাদেশের রান রেটটা একটা বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে দিন শেষে আমরা ভালো ক্রিকেটটা চাই আমার মনে হয় যে সেমিফাইনালের পথটাকে না চিন্তা করে যেটা বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজার বলেছেন শ্রীধরন শ্রীরাম যেটা সাকিব আল হাসান বলেছেন আমরা ক্রিকেটটাকে এনজয় করতে চাই আমরা ভালো খেলতে চাই ভালোভাবে ম্যাচ শেষ করে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে চাই টাইগার ভক্তদের তো সেই জায়গা থেকে বাংলাদেশ প্রথমে ভারতকে হারাক কালকে ডোনাল্ডের সাথে সরাসরি কথা হয়েছে তিনি বলেছেন যে কনসার্নটা অ্যাডিলেডের ওয়েদার একই সাথে ইন্ডিয়া কত বড় ওপেনেন্ট এবং তারা তো ক্ষুধার্ত হয়ে আছে সাউথ আফ্রিকার এগেনস্টে তাদের হারটা তো তাদেরকে একটা বড় ধাক্কা দিয়েছে এবারে শিরোপার দৌড়ে তো এই ধাক্কা থেকে তারা বের হয়ে আসার জন্য বাংলাদেশের এগেনস্টে অনেক ভালো খেলার চেষ্টা করবে অ্যাডিলেডে তো আমাদের চমৎকার স্মৃতি রয়েছে সেই স্মৃতিটাকে বুকে ধারণ করে ভারতকে হারানোর মিশন নিয়ে যদি আমরা ভালো খেলি কেন নয়
থ্যাংক ইউ সো মাচ তাইয়া বনন্ত। যদিও আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি, কারণ আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি গোল্ড কোস্ট বিচের সামনে। অফকোর্স বাংলাদেশের উইনটাই কিন্তু আজকে আপনাকে রিল্যাক্স মুডে এই বিচের সামনেই কিন্তু দেখানো যাচ্ছে। আর আরেকটা কথা আপনি বলেছেন যে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ দলের পারফরমেন্স আপনি তেমন একটা খুশি হতে পারেননি, কিন্তু গতকালের ম্যাচে কিন্তু জিম্বাবুয়েই ফেভারিট ছিল, বিকজ পাকিস্তানকে যেভাবে তারা হারিয়ে দিয়েছিল সেখান থেকে বাংলাদেশের উইনটা আমাদের জন্য অনেক বড়। আর হোয়াট অ্যাবাউট যে বাংলাদেশ যদি দু দলকেই হারিয়ে দেয়, ইন্ডিয়া এবং পাকিস্তানকে, তাহলে কি হবে? কোয়েশ্চেনটা কিন্তু সবার আগে আমরা চিন্তা করি, ফার্স্ট যে জিনিসটা চিন্তা করতে হবে এই টুর্নামেন্টে, ডেফিনেটলি এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলে নাই। টুর্নামেন্টে যে এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলছে তা না, কিন্তু এই পুরো টুর্নামেন্টে যদি চিন্তা করে ইন্ডিয়া পাকিস্তান কতটুকু ভালো ক্রিকেট খেলেছে। ইন্ডিয়াকে খুব ভালো ক্রিকেট খেলেছে, ইন্ডিয়ান ব্যাটসম্যান এত সুপারস্টার ব্যাটসম্যান। ইন্ডিয়ার কিন্তু নেদারল্যান্ডসের সাথে হাইয়েস্ট স্কোর ওইটা 180, যেটা 180 রান করেছে। বাকি সব জায়গায় কিন্তু ওরা স্ট্রাগল করেছে। এই বড় দল এবং ছোট দলের ডিফারেন্সটা কিন্তু এই টুর্নামেন্টে খুব কম। বাংলাদেশ অবশ্যই যে প্রেসারে ছিল, যেখান থেকে জিম্বাবুয়ের সাথে যেই ম্যাচটা খেলছে, ডেফিনেটলি সিচুয়েশন আছে, এটা অসাধারণ ম্যাচ জিতেছে। এবং যেই ম্যাচ হয়েছে, যেই প্রেশার ম্যাচ হয়েছে, এই জায়গাটা ডেফিনেটলি বাংলাদেশ অনেক ভালো ম্যাচ খেলেছে। আমরা সাকিব যে কথাটা বলেছে কালকে, ওইটা আমার মনে হয় এনজয়। এখন হলে আমাদের প্রেশার না, এখন অপোনেন্টের প্রেশার। আমরা ফ্রি ক্রিকেট খেলবো, এনজয় করবো, আমাদের পজিটিভ ক্রিকেট খেলবো। আমরা দুইটা ম্যাচে জেতার অ্যাবিলিটি বাংলাদেশের আছে। না, ট্রুলি, বিকজ আমরা যদি বলি যে 2007-এর পরে বাংলাদেশের এই টি-20 ওয়ার্ল্ড কাপের মঞ্চে কিন্তু মূল পর্বে গিয়ে কিন্তু দুটো দলকে হারানো, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সো প্রেশারলেস আমরা খেলবো। এবং এবার আমি একটু সামির কাছে আবারও যেতে চাই, যেহেতু অস্ট্রেলিয়া ব্যাটিং করবে। অস্ট্রেলিয়ার আসলে দুটো জায়গার কথা যদি বলি, তাদের টপ অর্ডারটা আমার কাছে মনে হয়েছে যে একটু হলেও পিছিয়ে এবং উইকনেসের জায়গা। আপনি মনে করেন কিনা? আর একটা চেঞ্জেস রয়েছে, সেটা নিয়েও কথা শুনতে চাই আপনার কাছে। আর মিডল অর্ডার তাদের স্ট্রেংথের জায়গা কিনা? ডেফিনেটলি টপ অর্ডার ঠিক এই মুহূর্তে স্ট্রাগল করছে। আমি যেমনটা বলছিলাম যে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ফার্স্ট 6 ওভার্সে তাদের অ্যাভারেজ রানটা হচ্ছে 31 এবং তারা দুটা করে উইকেট হারিয়েছে। আরেকটা চিন্তার বিষয় হচ্ছে ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ দুজনেরই কিন্তু বাঁহাতি পেস বোলারের এগেনস্টে গত 2 বছর ধরে একটা দুর্বলতার জায়গা রয়েছে। পার্টিকুলারলি ডেভিড ওয়ার্নার এগেনস্ট লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার্স, যেহেতু জস লিটল রয়েছেন সেই লাইন আপে, সেই পার্সপেক্টিভ থেকে বলছি প্রতি 13 রানে তিনি একবার করে আউট হয়েছেন। ইভেন তার অ্যাভারেজটা হচ্ছে 14। এই সময়ের মধ্যে গত 2 বছরে 4 বার তিনি বাঁহাতি পেস বোলারের এগেনস্টে আউট হয়েছেন। সামগ্রিক অর্থে এই জশ লিটল একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারেন এগেনস্ট ডেভিড ওয়ার্নার। অ্যারন ফিঞ্চের কথা যদি বলি, অ্যারন ফিঞ্চ প্রতি 9 রানে একবার করে বাঁহাতি বোলারের কাছে আউট হয়েছেন গত 2 বছরের পার্সপেক্টিভে। সো এই জায়গাটা একটা সামগ্রিক দুর্বলতা রয়েছে। বাট মিডল অর্ডারে সেই জায়গাটা কিন্তু অ্যাবাভ 150 স্ট্রাইক রেটে ব্যাটসম্যান রয়েছেন 3 থেকে 4 জন। যদিও গ্লেন ম্যাক্সওয়েল এই টুর্নামেন্টের আগে খুব বেশি ফর্মে ছিলেন না, লাস্ট 2টা ম্যাচে তাকে বেশ কিছু শট আমরা খেলতে দেখেছি। টিম ডেভিড আর একটা ভাইটাল ফ্যাক্টর, ডেফিনেটলি 150 বা 160 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে গেছেন গত 1 বছর ধরে। সব কিছু মিলিয়ে তাদের মিডল অর্ডারটা অনেক স্ট্রং। এবং ম্যাথু ওয়েডের যে পজিশনটা, গুড টু সি যে ম্যাথু ওয়েড এই ম্যাচে ব্যাক করেছেন। গত ম্যাচে তার ব্যাক করা নিয়ে একটা শঙ্কার জায়গা ছিল, কে উইকেট কিপিং করবেন সেটা নিয়ে একটা চিন্তার জায়গা ছিল। গ্লেন ম্যাক্সওয়েলকে আইসিসির ওয়েবসাইট দেখাচ্ছিল যে উইকেট কিপিং গ্লাভস সাথে তিনি প্র্যাকটিস করছেন, বাট ম্যাথু ওয়েড তিনি খেলবেন আজকের এই ম্যাচে। এবং অ্যাডাম জ্যাম্পা যে পরিবর্তনটা করা হয়েছে সেই জায়গাটায় বলবো যে এই মাঠে এখন পর্যন্ত লিডিং উইকেট টেকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাডাম জ্যাম্পা। 3 ম্যাচ যদিও খেলেছেন, 3 ম্যাচ থেকে 5টা উইকেট নিয়েছেন, ইকোনমি রেটটা 5.28। সেই জায়গাটায় তার একটা ভালো ট্র্যাক রেকর্ড এই মাঠে রয়েছে। আরেকটা বিষয় যদি বলি, তাহলে আপনি যদি বিগ ব্যাশের পার্সপেক্টিভ চিন্তা করেন, 4 জন লেগ স্পিনার রয়েছেন যারা এই মাঠে লিডিং উইকেট টেকার্সের মধ্যে রয়েছেন। এবং সেই সঙ্গে বাকি যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু অ্যাবাভ 140 কেজের উপরে বোলিং করতে পারেন। সেই জায়গাটায় যদি বলি, ফাস্ট বোলার যারা অ্যাবাভ 140 কিলোমিটার পার আওয়ার বেগে যারা বোলিং করতে পারেন, তারা এই মাঠে সবচাইতে সমৃদ্ধ রেকর্ড অ্যাজ ফার অ্যাজ অ্যাভারেজ এবং ইকোনমি রেটটা তাদের সেক্ষেত্রে 6.2 এবং অ্যাভারেজ প্রতি 12 রানে তারা একটা করে উইকেট পেয়েছেন। সো সেই জায়গাটায় ডেফিনেটলি অস্ট্রেলিয়া এখানে একটা আপার হ্যান্ডে থাকবে। জশ হেজেলউড গত 1 বছরে পাওয়ার প্লেতে সবচাইতে বেশি উইকেট টেকার। মিচেল স্টার্ক ইয়েট টু গিভ হিজ বেস্ট। সেই জায়গাটা প্যাট কামিন্সের উপর আরও একবার ভরসা করেছে, যদিও প্যাট কামিন্সের ক্ষেত্রে ডেথ ওভার্সে এই বছরে তিনি ওভার প্রতি 11 করে রান দিয়েছেন, উইকেট নিয়েছেন মাত্র 3টা। সেই জায়গাটায় কেন রিচার্ডসন তাদের দলে আরেকটা অপশন হলেও হতে পারতো, যিনি এই বছর ডেথ ওভার্সে সর্বমোট 11টা উইকেট নিয়েছেন 4 ম্যাচে। সেই জায়গাটায় তারপরও প্যাট কামিন্সের উপরে ভরসা করছে টিম অস্ট্রেলিয়া। বাট এন্ড অফ দ্য ডে অস্ট্রেলিয়া ইজ অস্ট্রেলিয়া, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো নামের ভার একটা অনেক বড় বিষয় এবং মাঠের পারফরমেন্সে অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি অস্ট্রেলিয়ার থাকবেই। ওকে, থ্যাংক ইউ। ওয়েল, সানুর হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে সামির সাথে যদি অ্যাড করি একটু, টিম ডেভিডের কথা যদি বলি, সেখানে কিন্তু তিনি যেভাবে খেলেছেন মিডল অর্ডারে, সেটা কি একটা স্ট্রেংথের জায়গা হতে পারে কিনা বা অ্যাড অন হতে পারে কিনা?
না ডেফিনেটলি একটা পাওয়ার তো যোগ করবেই, তবে স্টয়নিস অসাধারণ লাস্ট ম্যাচে যে ব্যাটিং করেছে স্টয়নিস ওই জায়গাটা কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে যেই ইনিংসটা খেলেছে ওটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ছিল। আমরা যেই কথাটা বলছি যে ওদের টপ অর্ডারটা খুব বেশি পারফর্ম করছে না, কিন্তু এটা মানতে হবে এটা ডেভিড ওয়ার্নার অ্যান্ড ফিঞ্চ ওরা কিন্তু অসাধারণ প্রুভেন পারফর্মার। ডেভিড ওয়ার্নার কিন্তু আগের ওয়ার্ল্ড কাপের শুরুতে আইপিএলে কিন্তু খুব ফর্মে ছিল না, ওরা কিন্তু রাইট টাইমে যায় কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার পেছনে ওদের বড় ভূমিকা ছিল। ডেফিনেটলি এরকম বিগ স্টাররা এরকম প্রেশার মোমেন্ট এরকম যখন সিচুয়েশন, এখন কিন্তু অস্ট্রেলিয়া পুরো প্রেশারে মাস্ট উইন ম্যাচ, আমার মনে দেখবেন রাইট টাইমে অস্ট্রেলিয়ান প্লেয়াররা জ্বলে উঠবে। তবে আমার কাছে মনে হয় যে ডিফারেন্সটা তৈরি করে দেয় হচ্ছে ম্যাক্সওয়েল এবং স্টয়নিস। আর যদি অপর টিমের কথা বলি তাদের কিন্তু স্ট্রেংথের জায়গাও তাদের টপ অর্ডার মনে হয় যদি আউট হয়ে যায়, বার্নি ওরা কিন্তু লাস্ট ম্যাচে বার্নি ম্যান অফ দ্য ম্যাচ ডেফিনেটলি। স্টার্লিং অনেক লম্বা যাবত নর্মাল এক্সপেরিয়েন্স এবং স্ট্রাইক রেটে বড় স্ট্রাইক রেটে ব্যাটিং করে টপ অর্ডার একটা বড় স্ট্যান্ড ওদের জন্য। আর আয়ারল্যান্ড টিমটা কিন্তু অ্যাজ এ টোটাল ইউনিট হিসেবে খেলে, বোলিংটাও কিন্তু ডিসেন্ট, ওরা কিন্তু ভালো পারফর্ম করে। এই যে ইউনিট হিসেবেই হয়তোবা তারা খেলবে, সেটাই দেখার প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ দর্শক, আমরা আসলে ফ্যান হিসেবে দেখতে চাই একটা এক্সাইটিং ম্যাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।